স্যার, আপনি শান্ত হয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। সব কিছুর মাঝে নিজের রাগ দেখালে হয় না। আপনার কি মনে হয় আমার রাগ হচ্ছে না? হ্যাঁ, আমার তো আর কম রাগ হচ্ছে না। মন চাইছে ওই দায়ানের মাথাটা ফাটিয়ে টুকরো টুকরো করে দেই, কিন্তু পারছি আর কই। ধৈর্যে ধৈর্য ধরে থাকা ছাড়া আমাদের আর কী বা করার আছে? তাই বলে ওই রকম একটা ভয়ঙ্কর অপরাধীকে সাপোর্ট করবে সবাই? আরে ও তো আমার নিজের ভাই হয়। আমি যদি ওর দোষগুলোকে দোষ বলে ধরিয়ে দিয়ে ওকে শাস্তি দিতে পারি, তাহলে ওদের এত সমস্যা কিসে হচ্ছে? মায়ের ফোন বাজলো সেই সময়। ফোনে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ। দায়ান ফোন দিয়েছে। মায়া বলল, আরাজ স্যার, দায়ান ফোন দিয়েছে, কি করব? দায়ান ফোন দিয়েছে শুনে আরও বেশি রেগে গেল আরাজ। সব থেকে বেশি এই ব্যাপারটা নিয়েই ভাবনায় ছিল সে। তবে কি তার ভয় সত্যি হতে চলেছে? ফোনটা ধরো মায়া, লাউড স্পিকারে দাও। আরাজের কথায় সহমত প্রকাশ করলো ইলা আর বলল, হ্যাঁ, তাই করো। শুনিনি কুলাঙ্গারটা কি বলে? মায়া ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে অন করে হ্যালো বলল। ওই পাশে থেকে দায়ান বলল, অনেকবার ফোন দিয়েছি তোমাকে, এতক্ষণ ধরনি কেন? তবে কি আমার ছাড়া পাওয়ার খবরটা পাওনি তুমি? আপনি তো এতক্ষণে বুঝে গেছেন আমি কেন গিয়েছি আপনার কাছে, কেন আপনার সব কিছু সহ্য করেছি এতদিন। তাহলে আপনার তো আমার উপর রাগ করার কথা। কেন ফোন দিয়ে অযথা বিরক্ত করছেন? নাকি আমাকে ধরতে চাইছেন? যেইভাবে অন্য মেয়েগুলোকে ধরে কিডন্যাপ করে এতদিন আটকে রেখেছেন, ঠিক সেইভাবে। দায়ান হো হো করে হেসে উঠল। একটু হেসে কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, ঠিক বলেছো তুমি। বন্দি তো আমি করতে চাই তোমায়, কিন্তু কোনো ঘরে না, আমার মনের মাঝে। বিয়ে করে আমার মনের কোঠায় তোমাকে বন্দি করতে চাই। আরাজ সহ্য করতে পারল না আর ফোনটা নিজের হাতে নিয়ে বলল, রাস্কেল একটা, এইভাবে একটা মেয়েকে বলতে লজ্জা করে না? ভুলে গেছিস পুরনো কথা? ভুলে গেছিস তোর জন্য একজন আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল? যদি ভুলে না যাস, তাহলে কোন মুখে আর একটা মেয়েকে বিয়ের কথা বলিস? ও, তুইও আছিস আমার হবু বউয়ের সাথে? তোর সমস্যা কি জানিস? তুই আর কিছু না পেলেই এই কথাটা উঠেই আমাকে দুর্বল করে দিতে চাস। হ্যাঁ, আগে হয়তো আমার খারাপ লাগতো, কিন্তু এখন লাগে না। একজনের জন্য কতদিন পড়ে থাকবো? কারো স্মৃতি আঁকড়ে কেউ কোনোদিন বাঁচতে পারে না রে। তোর জীবনে ভালোবাসা নেই তো, তাই তুই বুঝবি না। বাদ দে, আমার হবু বউকে ফোনটা দে। আজকে রাতে ওকে আনতে যাব বিয়ের জন্য। আজকে রাতেই আমাদের বিয়ে হবে। ওকে রেডি থাকতে বলবো। ওর বাসায় বিয়ের বেনারসি অলরেডি পাঠিয়ে দিয়েছি, সেটাই জানাবো ওকে আর কি। আরাজ চিৎকার করে বলল। তুই মায়াকে পাবি না রাবিশ, কোনোদিন পাবি না। বলে ফোনটা ছুঁড়ে ফেলতে যাবে তার আগেই মায়া ওর হাত ধরে ফেলে বলল, আমার ফোন কী দোষ করলো? এমনিতেই বেতন কম পাই, তার ওপর যদি আপনি ফোন ছুঁড়ে মারেন, তাহলে আমাকে এবার ফোন কেনার জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এরা মুখ চেপে হাসলো। এই পরিস্থিতিতে হাসা ঠিক না জেনেও হাসতে বাধ্য হয়েছে মায়ের কথায়। আহাত বলল, আমার মনে হচ্ছে দাইয়ান মায়াকে সাজা দেওয়ার জন্য ওকে বিয়ে করতে চাইছে। ছেড়ে তো আর দিবে না কিছুতেই, কোনো না কোনো কাহিনী তো আছেই। কিন্তু কথা হলো এখন আমরা কি করব? মায়াকে তো বাঁচাতে হবে। একটা উপায় আছে। কি সেটা? কাজী অফিসে বসে আছে মায়া, আরাজ আর ইলা। আহাদ গিয়েছে কাজী ডাকতে। আসলে এইসব কাজের মধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই কাজী নিজের কাজী অফিসে তালা লাগিয়ে বাসায় চলে গিয়েছে। সেই তালা মাস্টার কি দিয়ে খুলে আপাতত সেখানে অবস্থান করছে তারা। বিয়ের সাজ তেমন করেনি মায়া, যেরকমভাবে ছিল সেই রকমভাবেই আছে, শুধু গলায় পেঁচানো ওড়নাটা মাথায় দিয়েছে, এইটুকুই। আরাজ বলল, তোমরা বসে থাকো, আমি একটু বাইরে থেকে দেখে আসি আহাত কতদূর কি করছে। আরাজ চলে গেল। ইলা মায়ের পাশে বসে মুচকি হেসে ওর হাত রেখে নিশ্চুপ আর চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলে, তুই কি বিয়েটা করতে ভয় পাচ্ছিস? আরাজ স্যার কিন্তু দায়ানের থেকে হাজার গুণ ভালো। মায়া অশ্রুসিক্ত চোখে তাকালো ইলার দিকে। যেই স্থানে অন্য এক নিষ্ঠুর পুরুষকে বসিয়েছিলাম, সেই জায়গায় কি করে অন্য কাউকে স্থান দিব আমি ইলা? আমি যে এখনও সিয়ামকে বড্ড ভালোবাসি। ইলার রাগ হলো ভীষণ। আশ্চর্য, আজকে সবাই এমন এমন কথা বলছে যে তার রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে। এত রাগ তো সে দেখায় না বা করেও না। হ্যাঁ, তবে বিপরীত পাশের মানুষটা আহাত হলে অন্য কথা। তুই ওই সিয়াম শয়তানের নাম নিবি না, আর ওর নাম নিয়ে কাঁদবিও না। যদি এমন কিছু করার ইচ্ছা হয়, তাহলে আমি বলছি আরাজ স্যারকে তুই বিয়ে করবি না। তোকে গিয়ে তোর বাসায় রেখে আসুক, সেইখানে গিয়ে তুই তোর
সিয়ামের সংসার করা দেখবি আর দায়ানের অপেক্ষা করবি। সেও যে কোনো মুহূর্তে এসে তোকে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে। কিভাবে কি করবে তুই নিজেও টের পাবি না। এটাই বরং ভালো। খামোখা আরাজ স্যার নিজে সময় নষ্ট করে তোকে বাঁচাতে চাইছে, যে নিজেই পানিতে তলিয়ে যেতে চায় তার জন্য সাঁতরানোটা বোকামি, বড্ড বোকামি। চোখের পানি মুছে মুচকি হাসলো মায়া আর বলল, যদি আরাজ স্যার আমাকে বিয়ে করতে না চান তবে আমার সমস্যা নেই। আমি ঠিক অনেক দূরে পালিয়ে গিয়ে নিজেকে সামলে নিব। একা থাকার অভ্যাস আছে, সমস্যা হবে না। আর তোর লক্ষ্য, যেই কারণে এত বছর ধরে এত কিছুর পরেও ওই বাড়িতে পড়ে আছিস, তার কি হবে? আর স্যারকে দেখেছিস নিজের লক্ষ্য পূরণে কতটা ডেডিকেটেড? তোর বড় আব্বুর কি হবে? ওনার কথা অন্তত ভাব। মানুষটা সবার সাথে লড়াই করে তোকে ওই বাড়িতে টিকিয়ে রেখেছে। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, দিন শেষে সবাই এক। কারো স্বার্থে আঘাত লাগলে সবার রূপ পাল্টে যায় রে। আর রইল বাকি লক্ষ্য। সেই লক্ষ্যের জন্যই মূলত আমার সব কিছুতেই রাজি হওয়া। বিয়ে করব না বলে প্রতিজ্ঞা করেছিলাম। এতগুলো ছেলে দেখানোর পরও আমাকে রাজি করাতে পারিনি কেউ। সেখানে আরাজ স্যারের এক কথায় ভেবেচিন্তে রাজি হয়ে গেলাম। দেখতে গেলে উনিও একদিক দিয়ে নিজের স্বার্থেই করছেন। ওনার ভাইকে ধরতে হবে তো, সেইটাই ওনার স্বার্থ। আমার মনে হয় না এমন কিছু হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় আরাজ স্যার ইজ ইন লাভ উইথ ইউ। মায়ের জবাব দেওয়ার আগেই আরাজ আর আহাদ আসলো, সাথে কাজী সাহেবও। মায়া ঠিকঠাকভাবে বসলো। এরা পাশ থেকে উঠে গেল। আরাজ সেখানে গিয়ে বসলো। এরা মায়ের মাথায় ঘোমটাটা সুন্দর করে টেনে দিল। কাজী সাহেব নাম ঠিকানা জেনে নিয়ে পেপার রেডি করলো আর বলল, এত বিয়ে করার তারা আপনাদের যে রাতেই আমাকে ডেকে নিয়ে আসতে হলো। যৌবনে আপনিও ঠিক এমনই তাড়া করেছিলেন আপনার বউকে বিয়ে করার জন্য, ভেবে দেখুন। কাজী সাহেব বেশ ভাব নিয়ে বলল, আমার বউ নেই, বিয়ে করি নাই আমি। এই জন্যই আপনি বুঝেন না। এইবার দেরি না করে তাড়াতাড়ি বিয়ে পড়ান। কাজী আর কোনো কথা বলল না, বিয়ে পড়ানো শুরু করলো। কবুল বলতে বলে আরাজ দ্রুত কবুল বলে দেয়, কিন্তু মায়াকে যখন কবুল বলতে বলা হয় তখন সে চুপ করে থাকে। নিজের দুই হাত মুঠো করে পরনের জামাটা আঁকড়ে ধরে। তার চোখের সামনে এখন সিয়ামের মুখ ভেসে উঠেছে বারবার। ছেলেটাকে সেই ছোট্ট থেকেই বড্ড ভালোবাসে সে। কীভাবে পারবে ওকে ভুলে গিয়ে অন্য কারোর জন্য কবুল বলতে? ব্যাপারটা কঠিন, বড্ড কঠিন। এনি প্রবলেম মায়া? আরাজের কথায় তার দিকে তাকালো মায়া, মুচকি হেসে মাথা নাড়িয়ে না বলল। তারপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কাজের দিকে তাকিয়ে কবুল বলে উঠল দ্রুত 3 বার। সবাই আলহামদুলিল্লাহ পড়ল। রেজিস্ট্রি পেপারে সাইন করে দুইজন উঠে দাঁড়ালো। কাজী অফিস থেকে বেরিয়ে মায়া আরাজকে বলল, আপনার বাড়ির লোকদের জানানো উচিত ছিল স্যার, অন্তত আপনার মা বাবাকে। ওনারা কিছু বলবে না, তুমি চিন্তা করো না। আপাতত আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। মায়া চমকে তাকালো আরাজের দিকে, অবাক কণ্ঠে বলল, আমার বাড়ি? কিন্তু কেন? তাদের মেয়ে বিয়ে করেছে, তাদের জানাতে হবে না? তাদের কিছু যায় আসে না স্যার। যার যায় আসে আমি তাকে ফোন দিয়ে বিয়ের আগেই জানিয়ে দিয়েছিলাম। উনি রাজি হয়েছেন। আর কিছু চাই না। সময় করে ওনার সাথে দেখা করে আসা যাবে। আপাতত চলুন। মায়া গাড়িতে উঠতে যাবে তার আগেই আরাজ তার হাত ধরে আটকে বলল, তোমাদের বাড়িতেই আগে যাব। দোয়ার একটা ব্যাপার আছে না, সেটা নিতেই হবে। তারপর আমাদের বাড়ি। আর কোনো না শুনতে চায় না। ওঠো গাড়িতে, তোমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মায়া আর কিছু বলল না। সে জানে আরাজকে এইসব বলে কোনো লাভ নেই, ও কারোর কথাই শুনবে না। কিন্তু মায়ের চিন্তা একটাই, বাড়ি গিয়ে অন্য লোকেরা যেন ওকে অপমান না করে। মায়াকে অপমান করলে সমস্যা নেই, কিন্তু আরাজকে যদি কিছু বলে। আহাদ আর ইলা আগেই বসে গিয়েছে গাড়িতে। গাড়ি কিছুক্ষণ পর মায়ার বাসার সামনে এসে দাঁড়ালো। মায়া বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অবশেষে কিছুদিনের জন্য এই বাড়ি থেকে মুক্তি পেতে চলেছে সে। আরাজ গিয়ে দরজায় টোকা দিল। মায়া, আহাদ, ইলা তার পিছনে। দরজায় নক দেওয়ার সাথে সাথে একজন দরজা খুলল। লোকটি মায়ের বড় আব্বু। আরাজ সালাম দিল। উনি সালামের উত্তর দিলেন। মায়াকে দেখে খুশি হয়ে মুচকি হেসে বলল, আয় মা, ভেতরে আয়। তুমিও এসো বাবা। আর রাহাত, ইলামা, তোমরাও এসো। সবাই ঘরের ভিতর ঢুকলো। ডাইনিংয়ে কেউই নেই, পুরো ডাইনিং ফাঁকা। ভালোই হয়েছে। বাকি লোকদের, বিশেষ করে সিয়ামের মুখোমুখি হতে চায় না মায়া। তুমি এখনো ঘুমাওনি বড় আব্বু? মায়ার বড় আব্বু মুচকি হেসে বললেন, আমি তো জানতাম তুই আসবি, তাই অপেক্ষা করছিলাম। অবশ্য আমি এখানে আরো একজন অপেক্ষা করছিল। কে বড় আব্বু? তানিশা ওইদিকে মিষ্টির প্লেট হাতে নিয়ে আস্তে আস্তে বলল, আমি ছাড়া আর কি হবে আপু? প্লেটটা টেবিলে রেখে আরাজের সামনে দাঁড়িয়ে বলল, এইটাই বুঝি আমার ভাইয়া?
আরাজ মুচকি হেসে তানিশার মাথায় হাত দিয়ে বলল, তুমি বুঝি মায়ের বোন? তানিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর আহাদ আর ইলাকে বলল, তোমরা আমার আপুর জন্য সুদর্শন এক পাত্রের খোঁজ দিয়েছ, নিজেদের কথা রেখেছ, তাই তোমাদের জন্য বেশি করে মিষ্টি এনেছি। মিস্টার আব্বাস, আহাদ, ইলা আর আরাজ হাসল। মায়া হাসছে না দেখে তানিশা বলল, তুমি যাদের কথা ভাবছো তাদেরকে আদৌ তোমার বিয়ে হওয়া না হওয়া নিয়ে কিছু যায় আসে? বাদ দাও আপু, খুঁজে লাভ নেই। মায়া তানিশার দিকে তাকালো। মেয়েটা ভীষণ বুদ্ধিমতী হয়ে যাচ্ছে দিন দিন। মায়ের চোখের দৃষ্টি দেখেই বুঝে গেছে ওর মনে কি চলছে। কিছু খুঁজছি না আমি, এমনি তাকাচ্ছি। এখন তাহলে আমরা আসি, বড় আব্বু আসছি। আমি কি মরে গেছি যে জামাইকে নিয়ে আসলি আর খালি মুখে ফিরে যেতে হবে তোকে? এইভাবে বলো না বড় আব্বু। মিস্টার আব্বাস মুচকি হেসে তানিশাকে সাথে নিয়ে ওদের সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করলো। খাওয়া শেষে মায়া বাসা থেকে বের হওয়ার আগে একবার দেখে নিল চারিদিকটা। যতই হোক এইখানে বড় হয়েছে ও, একটু তো মায়া আছেই। মায়া হুট করে খেয়াল করলো উপর থেকে তাকে সিয়াম দেখছে। তাকিয়ে রইল মায়া সেই দিকে। চোখাচোখি হলো কিছুক্ষণ, চোখ সরিয়ে নিল মায়া। লোকটা তাকে দেখছে কেন? সে তো এখন অন্যের পুরুষ, সে আর মায়ার নিষ্ঠুর পুরুষ নয়। তাহলে কেন এইভাবে মায়া দিয়ে দেখছে তাকে? হয়তো দেখছে যে মায়ের মতো মেয়েকে কপালে কোন ছেলে এসে জুটলো। মেয়েটাকে একটু দেখে রেখো আরাজ বাবা, ছোট থেকেই মেয়েটা একা একা মানুষ আছে। মা বাবা চলে যাওয়ার পর আর কাউকে পায়নি, একমাত্র তোমাকেই বিয়ে করেছে, তাই আশা করি সে নিশ্চয়ই স্পেশাল কিছু দেখে তোমাকে বিয়ে করেছে। ওর ভরসা রেখো বাবা। আরাজ মায়ের বড় আব্বুর হাতে হাত দিয়ে বলল, আপনাকে আমি কথা দিচ্ছি বড় আম্মু, মায়ের ভরসা কোনোদিন ভাঙবো না, ওকে কোনোদিন একা অনুভব করতে দেব না। মায়া আরাজের দিকে তাকালো। আরাজ কি মিথ্যে কথা বলছে তার বড় আব্বুকে? এইভাবে মিথ্যে কথা দেওয়ার কি মানে? মায়া, আরাজ, আহাদ আর ইলা বেরিয়ে গেল বিদায় নিয়ে। দাঁড়িয়ে আছে মায়া আর আরাজ। সামনে সোফায় বসে আছে আরাজের বাবা হাসান মাহমুদ। থমথমে পরিবেশ, নীরবতা যেন চারিদিক ঘিরে রেখেছে। এ যেন ঝড়ের পূর্বাভাস। বাসায় আসার কিছুক্ষণ আগে আরাজের বাবাকে ফোন দিয়ে বলে ও বিয়ে করেছে, বউ নিয়ে আসছে। ওর বাবা উত্তর দেয় না, সম্পূর্ণ নিশ্চিত হয়ে ফোন কেটে দেয়। তারপর দরজায় এসে টোকা দিলে ওর মা দরজা খুলে দিয়ে ঘরে ঢুকে যায়। ওরাও পিছু পিছু আসে। সেই তখন থেকেই চুপচাপ দাঁড়িয়ে আছে। আহাদ আর ইলা সন্দেহ করছে হয়তো ওর বাবা রেগে আছে তাই ফোন কেটে দিয়েছে। ওরা এমনি এমনি চলে গিয়েছে। দুইজন ঘরে আর আসেনি। বাবা আমি হাসান মাহমুদ সাহেব উঠে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে নিজের দুই হাত পিছনে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমাদের থেকে এত কিছু লুকানোর কারণটা আগে বল। বাবা তুমি যখন সবটা জেনে গিয়েছো তখন। আরাজ মাথা নিচু করে নিল। হাসান মাহবুব আরাজকে আটকে বললেন, সবটা জেনে গেছি মানে কি? তুই আমাদের জানাতি না? নিজ থেকে ভাগ্যিস দায়ান গিয়েছিল আজকে পুলিশের ওইখানে কোনো একটা কাজে, নইলে তো তোর আসল চেহারার তুই যে একজন আর্মি অফিসার সেটা জানতেই পারতাম না আমরা। কেন এতগুলো বছর ধরে সবার এত কথা শুনেছিস বল? আরাজ তাকালো ওর বাবার দিকে। দায়ান তার মানে বলেনি যে ওকে আরাজ ধরে নিয়ে গেছিল? বলেছে কাজ আছে। কেন মিথ্যা বলল দায়ান? নিজেকে বাঁচাতে নাকি অন্যভাবে আরাজকে ফাঁসানোর প্ল্যান করছে সে? আরাজ বলল, কোনো কারণ নেই বাবা, আসলে মা তো আমাকে ভীষণ আদর করে, এরকম কঠিন কাজ মা আমাকে করতে দিবে না, তাই জানাইনি। হাসান মাহবুবের স্ত্রী তাহমিদা মাহবুব ছেলের কাছে এগিয়ে আসলেন। পুরো মুখে হাত বুলিয়ে বললেন, আমার ছেলে যে এত গুণ আছে এটা আমি আগে কেন বুঝিনি? আমি কেন বুঝতে পারিনি যে আমার ছেলে যে ছোটবেলা থেকেই এত মেধাবী সে কিছুতেই হাবিলদারের পোস্টে কাজ করতে পারে না। তারপর আরাজের কপালে চুমু দিয়ে মায়ের দিকে তাকালো। মায়ের গালে হাত দিয়ে বলল, আমার ছেলের সাথে কবে থেকে এইসব চলছে তোমার? একটাবারও জানালে না আমাদের আগে বললে আমরা না হয় ধুমধাম করেই তোমাদের বিয়ে দিতাম। এইভাবে লুকিয়ে কেন বিয়ে করতে গেলে বলো মা? মায়া কিছু বলার আগেই ওর পিছন থেকে দায়ানের গলা ভেসে আসলো, তুমি কি জানবে মা? আমিও তো জানতাম না ওদের মধ্যে এত ইন্টু পিন্টু চলছে। জানলে তো আমি নিজও দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিতাম।
দায়ানের এমন কথায় ভ্রু কুঁচকে গেল মায়ার। আরাজের দিকে তাকালো সে। আরাজও বোঝার চেষ্টা করছে দায়ান ঠিক কী করতে চাইছে, ওর প্ল্যানটা কি আসলে। তুইও জানতি না তাহলে? মায়ের কথায় এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে দায়ান বলল, আমি জানলে তোমাদের না জানিয়ে পারতাম? বলো, আমি কি তোমাদের থেকে আজ পর্যন্ত কিছু লুকিয়েছি? তোমাদের বড় ছেলের মতো, তার মধ্যে রহস্যের ভান্ডার। আরাজ কিছু বলল না। দায়ান এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়ালো, মায়ের দিকে খানিকটা ঝুঁকে বলল, এখন তো তাহলে তুমি আমার ভাবি হয়ে গেলে মায়া। সবসময় শুনেছি বিয়ে হয় বউ, এই প্রথম শুনলাম বিয়ে হয়েছে ভাবি। তুমি তো দেখছি ইতিহাস বদলে দিলে। দায়ানের চাহনি ভালো লাগলো না আরাজের। মায়াকে নিজের কাছে টেনে নিয়ে ওর ঘাড়ে হাত দিয়ে বলল, তোর কথাটা ক্লিয়ার করে বললে ভালো লাগতো বেশি। বুঝতে পারছি না কি বলতে চাইছিস। দায়ান হো হো করে হেসে বলল, আমার ভাইয়া তো দেখি এখন থেকেই বউকে নিয়ে ভীষণ পজিটিভ হয়ে গিয়েছে। আরে আমি মজা করছিলাম, ডোন্ট মাইন্ড। মা, ভাইয়া আর ভাবিকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ঘরে ঢুকতে দাও, আমি যাই ফ্রেশ হয়ে নেই। হাসান মাহবুব মায়ের দিকে একবার তাকিয়ে মিসেস মাহবুবকে বললেন, অনেক রাত হয়েছে, মেয়েটাকে ঘরে দিয়ে আসো, আর কিছু খেতে দাও ওদের। সারাদিন কি খেয়েছে না খেয়েছে কে জানে। মায়া মনে মনে খুশি হলো, বাবার এই রকমই হয় হয়তো। এই তো কিছুক্ষণ আগে নিজের ছেলেকে গম্ভীর স্বরে শাসন করছিলেন, আর এখন মায়ের নাম করে ছেলেকে খাওয়ানোর কথা মনে করিয়ে দিলেন। সত্যি বাবার সব অদ্ভুত। মিসেস মাহবুব মায়ের হাত ধরে বললেন, আজকে থেকে তুমি আমার বড় মেয়ে, আমি কিন্তু তোকে তুই করেই বলবো। মেয়ে তো আপন মনে হবে। চল মা, তোর স্বামীর ঘরে নিয়ে যাই তোকে। মায়া মুচকি হেসে মিসেস মাহবুবের সাথে যেতে লাগলো। পিছু পিছু আরাজও আসছে। মিসেস মাহবুব সেটা দেখে ওকে আটকে দিয়ে বলল, আচ্ছা, আমরা মা মেয়ে গিয়ে কিছু কথা বলবো। তুমি গিয়ে দায়ানের ঘরে ফ্রেশ হয়ে আয়। আমি আগে থেকেই ওখানে তোর কাপড় রেখে এসেছি, যা। দায়ান ঘরে যাওয়ার কথা শুনে প্রথমে বিরক্ত হলেও পরে দায়ানের প্ল্যান বোঝার জন্য ওর সাথে কথা বলা জরুরি বুঝতে পেরে আরাজ আর না করলো না। মায়াকে ইশারায় নির্ভয়ে যেতে বলে সে নিজেও চলে গেল দায়ানের ঘরে। দায়ানের ঘরে যেতেই দায়ান বলল, প্রথম রাতেই বউ তাড়িয়ে দিল নাকি? আরাজ উত্তর না দিয়ে দায়ানের বরাবর গিয়ে দাঁড়িয়ে বলল, তুই চাইলে আজকে আমাকে ধরিয়ে দিতে পারতিস। আমি যে সন্দেহ করেছি সেটা তুই বাবা মাকে গিয়ে জানিয়ে একটা অশান্তি সৃষ্টি করতে পারতিস, কেন করলি না? দায়ান নিজের গলায় টাওয়েলটা বিছানায় ছুঁড়ে মেরে বলল, তুই কি মনে করিস আমি বোকা নাকি ভীতু যে অশান্তি লাগিয়ে জিতে যাব? আমি হলাম দায়ান, যে যেইভাবে খেলে তার সাথে ঠিক একইভাবে খেলে সেই খেলাটা জিতে যাওয়ার মানুষ আমি। তুই যখন চাস যুদ্ধটা লুকানো থাক, নিশ্চুপে হোক, তখন আমিও তোকে ঠিক সেইভাবেই হারাতে চাই। আমাকে ভীতু বাবার ভুল দ্বিতীয়বার করিস না। ওই যে তোর কাপড় সোফায় রাখা, ফ্রেশ হয়ে চলে যা। আরাজ উত্তর দিল না। সোফা থেকে নিজের কাপড়গুলো নিয়ে ফ্রেশ হতে চলে গেল। দায়ান নিশ্চুপভাবে কি ভয়ানক খেলা খেলার প্ল্যান করছে সেটা জানতে হবে। মাথা গরম করে সত্যি কোনো লাভ হবে না। মায়াকে ঘরে এনে নিজের একটা শাড়ি বের করে দিল মিসেস মাহবুব। মুচকি হেসে বলল, ফ্রেশ হয়ে এই শাড়িটা পরিস, আমাকে নিজের মায়ের মতন ভাবিস, তাহলে আর কোনো ভয় থাকবে না। তোকে একটা কথা জিজ্ঞেস করি? এই তো বলে আমি তোমার মেয়ের মতো, তাহলে এখন অনুমতি চাইছো কেন আন্টি? মিসেস মাহবুব গাল ফুলিয়ে বলেন, তোর কথায় খুশি হতাম যদি আন্টি না বলতি, মামনি অথবা মা বলবি, বুঝছিস? মায়া মিসেস মাহবুবকে জড়িয়ে ধরে বলল, বলো মা। মিসেস মাহবুব মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই কি আগে থেকে জানতি যে আরাজ একটা আন্ডারকভার আর্মি অফিসার? মায়া দ্বিধায় পড়ে গেল যে তার কি বলা উচিত। আগে থেকে জানতো বলে কি কিছু মনে করবে? না, যথেষ্ট মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, আর মিথ্যার আশ্রয় নিয়ে একজন মাকে সে ঠকাতে চায় না। হ্যাঁ জানতাম মা। যাক, তাহলে তুই সব জেনেই বিয়ে করেছিস, শুনে ভালো লাগলো। শোন মা, আমার দুই ছেলে দুই রকম। আরাজ যে কোনো বিষয়ে মাথা গরম করে ফেলে সহজেই, কিন্তু দায়ান
উল্টো, সে ঠান্ডা মাথায় যে কোনো কাজ করে, নিজের রাগটা সহজে সবাইকে বুঝতে দেয় না। দুই ভাইয়ের মধ্যে এই পার্থক্য সব থেকে বেশি নজর করা। আরাজের রাগটা কিন্তু তোকেই সামলাতে হবে, ওকে বোঝাতে হবে ঠান্ডা মাথায় কাজ করা ঠিক কতটা জরুরি। ওর সব রাগ অভিমান মেনে নিয়েই তোকে সারা জীবন কাটাতে হবে, বিষয়টা সারা জীবনের জন্য, এটা কেবল মনে রাখিস, বুঝছিস মা? মায়া হালকা হাসল। দায়ান যে ঠান্ডা মাথায় কতটা ভয়ানক হতে পারে সেটা জানে আর বুঝে। আরাজের মাথা গরমের পরিমাণটাও সে জানে। তবে এই সব কোনো কিছুই সারা জীবনের জন্য না, নিজেদের মিশনটা কমপ্লিট করতে পারলেই চলে যাবে ও সবার থেকে বহু দূরে, শুধু উপযুক্ত প্রমাণের অপেক্ষা। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিসেস মাহবুব মুচকি হেসে মায়াকে ফ্রেশ হতে বলে চলে গেল। আরাজ ফ্রেশ হয়ে চলে আসলো নিজের ঘরে। দায়ানের দিকে একবার ঘুরেও তাকায়নি সে। একে তো তার এই ছেলেকে পছন্দ না, তার উপরে ওর মা তাকে এই ছেলের ঘরে পাঠিয়েছে। কোন দিন না জানি খোঁচা দিয়ে বলে, আমার ওয়াশরুমে পানি ওয়েস্ট করেছিস সেটা ফেরত দে। অসহ্যকর। তবে আরাজের এই বিরক্তি এক নিমেষেই কেটে গেল যখন সে ঘরে আসলো। মায়া নিজের চুল মুছছে, একটি সুন্দর ব্লু কালারের শাড়িও পরেছে। ব্যালকনির দিকে মুখ করে চুল আঁচড়ানোর কারণে আরাজকে দেখতে পায়নি মায়া। চুলের পানিতে খানিকটা ভিজে গেছে মায়ের ঘাড়। ফোটা ফোটা পানিগুলো বারবার নজরে লাগছে আরাজের। ঢোক গিলল আরাজ, চোখগুলোকে সরিয়ে নিতে চাইল কিন্তু পারল না। বরাবর অবাধ্য চোখগুলো দৃষ্টি সরাতে নারাজ হচ্ছে। আরাজ ঘামছে অনবরত, নার্ভাস হয়ে পড়েছে সে। আশেপাশে তাকাতে চেয়েও পারছে না। বিয়ে করলে বুঝি নিজের ঘরে আসার পর এই রকম বাজে সিচুয়েশনে পড়তে হয়? সময় করে একবার আহাতকে জিজ্ঞাসা করতে হবে। আরাজ নিজেকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। তারপর নিজেকে সামলে নিতে চেয়েও পারল না। তখন ভাবল যে এটাই তো তার বউ, শরিয়ত মোতাবেক বিয়ে করেছে সে, প্রমাণ সাক্ষী সবই আছে। তাহলে তাকাতে কিসের লজ্জা? কোনো পাপ তো নেই এতে, শুধু ভালোবাসা আছে আর প্রবৃত্ততাও। না, কোনো ভুল করছে না সে। দেখবে প্রয়োজনে গিয়ে তার বউকে জড়িয়েও ধরবে। ধীরে ধীরে পা বাড়াতে লাগলো আরাজ। মায়ের পিঠের কাছে এসে দাঁড়ালো। পিঠের কাছে ছোট ছোট চুলগুলো আটকে আছে পানিতে ভিজে। আরাজ ঢোক গিলল আরও বেশি করে। মায়ের ঘাড়ে হাত দিতে যাবে তখনই মায়ের পিছু ফিরল আর আরাজকে এতটা কাছে দেখে চমকে গেল। আরাজ হুঁশ ফিরল। মায়া 2 পা পিছিয়ে গিয়ে বলল, কিছু বলবেন? আশ্চর্য, মায়া কি নেগেটিভ কিছু মনে করে বলল নাকি? আরাজ এইরকম করলো কেন? আরাজ বসে বসে নিজের ঠোঁট কামড়াচ্ছে বারবার। ইস, মেয়েটা কি না কি ভাবলো তাকে নিয়ে। ভুল বুঝলো না তো? এখন কি মায়া চলে যাবে ওকে ছেড়ে? রাগ করবে ওর উপরে? কথা বলা বন্ধ করে দেবে? কি করবে আরাজ যদি এই রকম কিছু হয়? মায়া সেই সময় নিচে যাচ্ছিল। আরাজ ঘরের দরজার কাছে ওকে যেতে দেখেই চিল্লিয়ে বলল, কোথায় যাচ্ছ মায়া? মায়া দাঁড়িয়ে যায়। মায়াকে দাঁড়াতে দেখে আরাজ ছুটে ওর কাছে গিয়ে ওর সামনে কান ধরে দাঁড়ায়। মুখটা কাঁদো কাঁদো করে বলে, আমার ভুল হয়ে গেছে মায়া, আর কখনো এমন করব না। প্লিজ ক্ষমা করে দাও। দেখো, আমি তো নিয়মের বিরুদ্ধে গিয়ে কিছু করছি না, আমি তো নাজায়জও কিছু করি নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও মায়া। মায়া ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কি কোনো নাটকের প্র্যাকটিস করছেন? যদি এমন কিছু হয় তাহলে সেই নাটকের টপিকটা একটু বলবেন, আমি আগাগোড়া কোনো কিছু বুঝতে পারছি না। আরাজ কান ছেড়ে দিয়ে বলল, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? কখন গেলাম? এখন? আমি তো নিচে যাচ্ছি, এটাকে বুঝি ছেড়ে যাওয়া বলে? আরাজ ক্ষান্ত হলো। অর্থাৎ সে ভুল বুঝেছিল। নিজের মনেই নিজের একটা কাহিনী গড়ে তুলে ভুল ভেবেছিল সে, আর সেই কারণেই ভয় পেয়ে গিয়েছিল। আরাজ আবার গিয়ে বিছানায় বসলো। মায়া দরজা থেকে বেরিয়ে আরও একবার ফিরে এসে বলল, আপনিও আসুন, এই বাড়িতে আপাতত আপনি ছাড়া আমার কেউ আপন হয়নি। মায়ের এই কথায় খুশিতে গদগদ হয়ে গেল আরাজ। তার মানে মায়ের কাছে সে তার আপন মানুষ। তার মানে মায়া ওকে স্বামী বলে ভাবে। উফ, আরাজের সব ক্লান্তি, সব দুঃখ, সব রাগ গলে মাটি হয়ে গেল এই এক কথায়। সে গুনগুন করে গান গাইতে গাইতে নিচে চলে গেল মায়ের পিছন পিছন। কিন্তু নিচে যেতেই আবারও মাথা গরম হয়ে গেল তার। দায়ান এসেছে। অবশ্য দায়ানের আশায় কোনো ভুল নেই, দায়ান তো এই বাড়িরই ছেলে, একসাথে তো খেতে বসবেই ওরা। কিন্তু মায়া একটা বিষয় অবাক হচ্ছে,
তবে কি সত্যি দায়ান তাকে কেবল প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করতে চেয়েছিল? ভালোবাসার কোনো কিছুই ওর মধ্যে ছিল না? অবশ্য এইটা অবাক করার মতো কিছুই না। দায়ানের মতো ছেলেরা আর যাই করুক, কাউকে কখনো ভালোবাসতে পারে না, যেমনটা করেছিল সিয়াম। সেও ভালোবাসেনি কোনোদিন মায়াকে, কেবল দায়িত্ব পালন করেছিল, বোনের দায়িত্ব। আয় মা, খেতে বস। নিশ্চয়ই অবাক হচ্ছিস আমরা এত রাতে সবাই খাচ্ছি। আসলে আমরা সবাই একসময় একসাথে খেতে বসি। দায়ান আনান কেউই ছিল না। আবার তোদের বিয়ের খবর, সব মিলে আজকে একটু বেশি রাত হয়ে গিয়েছে আর কি। আয় বস। আরাজের মায়ের ব্যবহার সুন্দর, ভীষণ সুন্দর। অল্পতেই মানুষটি আপন করে নেয়। মায়ার উপরে তাদের রাগ থাকা উচিত, কিন্তু উনি কোনো রাগ করছেন না। সাদরে বরণ করে নিয়েছেন মায়াকে। যেখানে এখনকার বেশিরভাগ শাশুড়িকে দেখা যায় ছেলের বউকে দেখতে পারে না, কারণ তারা ভাবে তাদের কাছ থেকে তাদের ছেলেকে দূরে করে দিবে ওর বউ। সেই রকমই ইনসিকিউরিটিতে কোনো কিছুই দেখতে পায়নি মায়া আরাজের মায়ের চোখে মুখে। মায়া মুচকি হেসে চেয়ারে গিয়ে বসলো, আর আজ মায়ের পাশেই বসলো। মায়ের মুখোমুখি বসা দায়ান, কিন্তু দায়ানের কোনো রিয়াকশানই নেই। সে নিজের মতো করেই খেয়ে চলেছে। দায়ানের নীরবতা যেন ঝড় আসার পূর্ব লক্ষণ। আর আজ আর মায়াকে খেতে দিয়ে মিসেস মাহবুব নিজেও খেতে বসলো। উনি খাচ্ছেন আর মায়ের সাথে বিভিন্ন কথা বলছেন, মাঝে মাঝে আরাজও উত্তর দিচ্ছে, কিন্তু দায়ান আর তার বাবা একেবারে নিশ্চুপ। আচ্ছা, তবে কি আরাজের বাবা ওদের বিয়েটা মেনে নেয়নি? উনি কি খুশি নন? রেগে আছেন কি উনি? এরই মাঝে দায়ানের নীরবতা ভেঙে বলল, তো মায়া, তুমি কি কালকে কাজে যাচ্ছ নাকি ছুটি লাগবে? মায়া চমকে তাকায় দায়ানের দিকে। মানে কি? সব তো জানার পরও এই ছেলে তাকে চাকরির অফার করছে? মারাত্মক নাটক বাস্ত এই ছেলে। আরাজ বলল, ওর আর তোর অফিসে কাজ করার প্রয়োজন নেই দায়ান, ও এখন বাসায় থাকুক। আরাজের মা সাথে সাথে বলল, এসব কি কথা আনান? তোর বউ হয়েছে দেখে তুই ওর উপর কন্ট্রোল করতে পারিস না? আমি চাই মায়া নিজের মতন কাজ করুক, ওর যেইভাবে ইচ্ছে সেইভাবে চলুক। আমরা এইভাবে ওর কাজে বাধা হয়ে দাঁড়াতে পারি না। কিন্তু মা, ও নিজেই এই কাজটা করতে চায় না। বেশ, তাহলে রেজিগনেশন লেটারটা জমা দিতে বল তোর বউকে। কালকে অফিসে গিয়ে জমা দিয়ে আসলেই হবে আমার কাছে। কিন্তু তুই তো বাসায় আছিস, এইখানে তো তোকে দিয়ে দিলেই হয়। ভাইয়া, আমার বিজনেস একটা নিয়মের মধ্যে চলে। সেই নিয়ম সবার জন্য সমান, সেটা হোক আমার অফিসের নর্মাল স্টাফ, আমার বউ বা আমার ভাবি। আসছি আমি। দায়ান উঠে চলে গেল। আরাজ আর ওর বাবা একটু পর খাওয়া শেষ করে উঠে গেল। শুধু রয়েছে মায়া আর ওর শাশুড়ি। মায়ের খাওয়া শেষ, ও ওর শাশুড়ির হাতে হাতে সাহায্য করে দিবে বলে দাঁড়িয়ে আছে। মিসেস মাহবুবের খাওয়া শেষ হলে উনি মুচকি হেসে বলে, কিছু বলবি মা? না মা, তোমার একটু হেল্প করে দে আমি এগুলো নিয়ে যেতে। মেয়ে যখন বলেছ তখন মানা করতে পারবে না, এটা আমার দায়িত্ব। মিসেস মাহবুব হাসলেন আর বললেন, আচ্ছা বেশ, কিন্তু তাই বলে সবসময় তোকে বাড়ির কাজ করতে দিব না আমি। তুই চাইলে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে পারিস। দায়ানের অফিসের কাজ করতে তোর ওয়ার্ক লাগলে তুই অন্য জবে ট্রাই করতে পারিস, কিন্তু এইভাবে বসে থেকে নিজের ক্যারিয়ার বরবাদ করিস না মা। আমি এই ক্ষেত্রে তোর সাপোর্ট করব না। মায়া দ্বিধায় পড়ে গেল। সে তো আগে থেকেই আরাজের সাথে কাজ করে আর এখনও করবে। যেহেতু আরাজের সাথে ওদের বেশিরভাগ মিটিং হয়, তাই সেই বিষয়ে ওর সমস্যা হবে না, বা লুকিয়ে রাখলেও কেউ বুঝবে না, এই রকম কিছুই ভেবেছিল মায়া। কিন্তু এখন তো দেখছে ওর শাশুড়ি জোর করছে। মায়া বলল, ভাবছি আপনার বড় ছেলের সাথে যোগ দিব, অ্যাপ্লাইও করেছি, এখন দেখি কি হয়। মিসেস মাহবুব খুশি হলেন আর বললেন, সেটাই ভালো হবে রে মা। আমার বিশ্বাস তুই আরাজের মতন ভালো অফিসার হতে পারিস। মায়া মুচকি হেসে ওর শাশুড়ির সাথে যাবতীয় থালা বাসন গুছিয়ে রাখার কাজে নেমে পড়ল। আমাকে এখানে কেন আনলি তুই? চা খাওয়ার জন্য শুধু? এই সময় কেউ চা খায়? অসভ্য একটা। আহাদ ভ্রু কুচকে তাকালো ইলার দিকে। একে তো এই মেয়েকে নিজে থেকে এত কষ্ট করে তেলিয়ে নিয়ে আসলো, তার উপরে এত অধৈর্য হলে চলে? আহাদের ভুলই হয়েছে এই মেয়েকে নিয়ে ঘুরতে আসার। ভাবলো রাতের বেলা রোড লাইটের আলোয় দুইজন একটু পাশাপাশি হাঁটবে, গল্প করবে, কিন্তু এই মেয়ে তো খালি খাওয়া নিয়ে পড়ে আছে। আহাদ ইলার সামনে একটা বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে বলল, নে পুঁটি মাছ খা, বেশি করে খা, যত সব
রাক্ষস কোথাকার। ইলা পাত্তা দিল না আহাদের কথায়। সে বিরিয়ানির প্যাকেট খুলল। খুশি মনে খেতে যাবে তার আগেই একবার আহাদের দিকে তাকালো। এই ছেলেটাও তো আজকে সারাদিন কিচ্ছু খায়নি, অভুক্ত ছিল, যেখানে সেখানে ছোটাছুটি করেছে। ইলা বিরিয়ানির প্যাকেট থেকে এক লোকমা নিয়ে আহাদের মুখের সামনে তুলে ধরল। আহাদ সেই দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করলো কি। ইলা মুচকি হেসে বলল, তোর সাথে আমি যতই ঝগড়া করি তোর কেয়ারও তো কম করি না, তাই না? ভাবলাম আজকে সারাদিন না খেয়ে আছিস, তাই একটু খেয়ে নে, আয় একসাথে ভাগ করে খাবো। তুই কি এটা বাংলা সিনেমা পেয়েছিস যে আমি তোমার ভাগের খানিকটা খাবো, তুমি খানিকটা খাবে, বা তোমার পেট ভরলেই আমার পেট ভরবে? এইটা রিয়েলিটি। নিজেরটা খা। আমি আমার জন্য আনিয়েছি, গাড়িতে আছে, আনছি দাঁড়া। ইলা আরও একবার আহাদের কথা গায়ে মাখল না। ওর কথা গায়ে মাখলে ওর খাওয়ার 12টা বেজে যাবে যে, তাই পুনরায় গিয়ে বেঞ্চে বসে মনের আনন্দে বিরিয়ানি খেতে লাগলো। আহাদ এসে ইলার পাশে বসলো। ইলা আহাদকে দেখে বলল, তাড়াতাড়ি খেয়ে বাসায় যেতে হবে, বুঝলি? আমার বোনটা অপেক্ষা করে আছে। মা বাবা যদি জানে আমি এত রাতে বাড়ি ফিরেছি, নির্ঘাত আমার চাকরি নট করে দিবে, তাই তাড়াতাড়ি খেয়েই চলে যাব। আহাদ বেশ জোরে পাশে বিরিয়ানির প্যাকেটটা রেখে দিল। ইলা বুঝল ও রেগে গেছে, কিন্তু রাগ করলো কেন সেটাই বুঝতে পারলো না ইলা। কিছু বলার আগেই আহাদ বলল, তুই কি ভুলে যাচ্ছিস ইলা, আমাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে, সেটা মায়াও জানে না। আমি ভাবলাম আজকে সুযোগ পেয়েছি, কই দুজনে রোড লাইটের আলোয় হাতে হাত রেখে হাঁটবো, দুটো কথা বলবো, সেটা না, উল্টো তুই বলছিস খেয়ে দে বাড়ি চলে যাবি। তুই এতটা নিষ্ঠুর হতে পারিস কি করে ইলা? আহাদের কথায় তাচ্ছিল্য করে হাসল ইলা। নিষ্ঠুর আর হতে পারলাম কই? সিয়াম ভাইয়ার মতো নিষ্ঠুর আমি কোনোদিন হতে পারবো না। আর বাকি রইল সময় দেওয়ার কথা। তুই কি গ্যারান্টি দিতে পারবি দিন শেষে তুই আমাকে ভালোবাসবি, আমাকে কোনোদিন ভুলবি না, অন্য কাউকে বিয়ে করবি না? বল। আহাদের রাগ আরও বেড়ে গেল। কিসের মধ্যে কি কথা বলছে এই মেয়ে? এসব বলার মানে কি একটু বলবি ইলা? তোর পরিবারকে আমার কথা জানাতে পারবি? আহাদ থমকে গেল। হ্যাঁ, তার বাবাকে সে ভয় পায়, ভীষণ ভয় পায়। উচ্চবিত্ত হওয়ায় তার বাবার গর্ব খানিকটা বেশি। উনি কোনোদিনই ইলার মতো একটা নিম্ন মধ্য পরিবারের মেয়েকে মেনে নেবে না, এই ভয়ে পেয়ে এসেছে বরাবর আহাদ। এই কারণে আজও বলা হয়নি বাবাকে তার ভালোবাসার কথা। দেখ ইলা, ইলা উঠে দাঁড়িয়ে বলল, আমার খাওয়া শেষ, চল বাড়ি যাই। আহাদ কথা বাড়ালো না, ইলার সাথে গিয়ে গাড়িতে উঠে বসলো। ইতিমধ্যেই দুজনের আর কথা হলো না, নিশ্চুপ হয়ে রইল দুজন। ঘরে এসে বিছানায় আরাজকে একপাশে শুয়ে থাকতে দেখে চিন্তায় পড়ে গেল মায়া। সে এখন কি করবে? কোথায় থাকবে সে? নিচে বিছানা করবে নাকি আরাজের পাশে গিয়ে শুয়ে পড়বে? হ্যাঁ, এখন তো তারা স্বামী স্ত্রী, তাদের একসাথে থাকতে দেখলে কেউ কিছু বলবে না, বা তাদের একসাথে থাকাটা ভুলও হবে না। কিন্তু ওরা দুজন তো জানে ওরা কেন বিয়ে করেছে। ওদের মধ্যে কোনো ভালোবাসা নেই। আরাজ নিজের মিশনের জন্য জীবনও দিয়ে দিতে পারে, তার কাছে এই বিয়ে কিছুই না। আর মায়া, সে তো তার নিষ্ঠুর পুরুষকে আবদ্ধ। কি ভাবছো দাঁড়িয়ে? ঘুমাবে না? মায়া ভেবেছিল আরাজ ঘুমিয়ে গেছে, কিন্তু ও তো জেগে আছে। মায়া আস্তে করে বলল, আসলে স্যার কোথায় ঘুমাবো ভাবছি। আরাজ উঠে বসল। গায়ে কম্বল মোড়ানো ছিল বিধায় মায়া খেয়াল করেনি যে আরাজ একটা হালকা সাদা পাঞ্জাবি পরে শুয়েছে। বেশ সুন্দর লাগছে তাকে। আরাজ তো এমনিতেই যথেষ্ট সুন্দর। এই প্রথম আরাজকে অন্য রঙের পোশাকে দেখলো মায়া, না হলে সবসময় ফর্মাল পোশাকে অথবা ইউনিফর্মে দেখেছে সে। দেখতে পাচ্ছ না বিছানার সাইজ? এটা তো আর সিনেমা বা নাটক না যে তুমি এক জায়গায় আর আমি এক জায়গায় শুয়ে নিজেদের দূরত্ব বজায় রাখবো। আর আমিও তো এক পাশে শুয়েছি, তবুও কি তুমি আমার সাথে শুতে সমস্যা হবে? আমাকে বিশ্বাস করে যখন বিয়েটা করতে পেরেছো, এখন ভরসা করে আমার পাশে শুতেও পারো আশা করি। স্যার আসলে আমাদের বিয়েটা তো। আরাজ মায়াকে থামিয়ে বলল, বিয়েটা যে কারণেই হোক হয়েছে তো তুমি আমার স্ত্রী। সবসময় তোমার সব রকমের ভালো লাগা খারাপ লাগার দেখার দায়িত্ব আমার। আর তোমার যদি অসুবিধা হয় দেন ফাইন, আমি নিচে শুয়ে পড়ছি। বলে আরাজ বিছানা থেকে নামতে যাবে তার আগেই মায়া খানিকটা জোরে হাত নাড়িয়ে বলে উঠল, আরে না না স্যার, কি করছেন? আমি এরকমটা কখন বললাম? এইরকম কিছু না, আমি আপনাকে ভরসা করি। আমি বিছানায় শুয়ে পড়ছি, সমস্যা নেই আমার।
মায়া নিজের শাড়িটা ভালো মতো গুটিয়ে নিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে দীর্ঘ নিঃশ্বাসগুলো যেন দলা পাকিয়ে আসলো তার। বরাবর মনে হচ্ছে তার স্বপ্নের পুরুষের সাথে তার বিয়েটা শেষ পর্যন্ত হলো না। সে অনেকটাই দূরে চলে আসলো তার থেকে। অবশ্য যেদিন সিয়াম অন্য কাউকে বিয়ে করেছিল সেই দিন তারা একে অপরের থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু আজকে মায়া নিজেই সিয়ামের থেকে দূরে চলে আসলো। সারা জীবন সিয়ামকে ভেবে কাটিয়ে দিবে মনে করেছিল, কিন্তু আজকে আচ্ছা, আরাজ স্যার যে বললেও মায়া ভালো মন্দের দায়িত্ব তার। যদি সিয়ামের সাথে বিয়ে হতো সেও কি ওই একই কথা বলতো, একইভাবে আঁকলে রাখতো মায়াকে, নাকি তার স্বভাব আলাদা হতো? না, আলাদা হবে কেন? যদি ভালোবাসা থাকতো তবে নিশ্চয়ই যত্ন থাকতো। একটা কথা হুট করেই মনে পড়ল মায়ার। আরাজের দিকে তাকিয়ে দেখলো সে ঘুমিয়ে কিনা। এত তাড়াতাড়ি তো ঘুমানোর কথা না, কিন্তু রাত গভীর হয়েছে দেখে গভীর যেতেও পারে, বলা যায় না। মায়া মুখ ঘুরিয়ে আবার শুয়ে পড়ল। কিছু বলবে? মায়া পুনরায় চমকালো আরাজের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে বুঝলেন? আরাজ নিজের মাথায় রাখা হাতটা সরিয়ে দিয়ে বলল, পাশাপাশি থাকছি, একটু নড়লেই বুঝতে পারবা। বলো কি বলবে? মায়া উঠে বসে বলল, স্যার, এই সব কিছুর মাঝে আমার মেজো চাচার অবদান কি? ওনার তো খোঁজ নেই। ওনার ব্যাপারে কোনো কিছু জানতেও পারলাম না, বা উনি জড়িত আছে কিনা সেটাও জানতে পারলাম না। মিশন কি কমপ্লিট হয়েছে? মায়া মাথা নাড়িয়ে না বলল। আরাজ বলল, কমপ্লিট হওয়ার মধ্যেই জেনে যাবে। আপাতত ঘুমাও। সকালে আবার তোমাকে দায়েন যেতে বলেছি, আমি পৌঁছে দিব, আবার বাসায় এনে দিব। তারপর আমি গিয়ে দায়েন আর ইলার সাথে দেখা করব। আপাতত তুমি কিছুদিন বাসায় থাকো, বাসায় সেফ থাকবে। ঘুমাও এখন। আরাজ অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। মায়া আর কিছু জিজ্ঞাসা না করে শুয়ে পড়ল। আরাজ যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু না কিছু জানা যাবেই ওর মেজো চাচার ব্যাপারে। মায়া অন্য পাশে ঘুরতেই আরাজ আস্তে করে মায়ের দিকে মুখ করে শুয়ে পড়ল। মায়ার চুলগুলো বালিশের আশেপাশে আছড়ে পড়ছে। আরাজ খুব সতর্কভাবে মায়ের পিছনের চুলগুলো নাড়তে লাগলো। এখন তার ভয়টা অনেকটা কমেছে। যদি মায়াকে পুরোপুরি নিজের করে পেয়ে যেত তাহলে সম্পূর্ণ চিন্তা দূর হতো, কিন্তু মায়াকে এখনও নিজের মনের কথা বলার সময় আসেনি। এখন ওকে কিছু বললে রাজি নাও হতে পারে। মায়া আরাজকে আরেকটু দেখুক, চিনুক। কিছুদিন যাওয়ার পর না হয় বলবে, দেখবে। যদি মায়া রাজি হয় পরদিন। তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি। আপনি চলে যান স্যার, আমি নিজেই যেতে পারবো। আরাজ মায়ের এক হাত টেনে নিজের কাছে নিয়ে আসলো। ঘটনার আকস্মিকতায় চমকালো মায়া। আরাজ মায়ার চোখের সামনে আসা চুলগুলোকে কানের পাশে গুজে দিয়ে বলল, চুল শুধু আমার সামনে ছেড়ে থাকবে, আর অন্য কারো না। ইভেন এই সামনের চুলগুলো যেন কারো সামনে আসলে না পড়তে পারি। কে বলতে পারে কে কোন সুযোগ নিয়ে তোমাকে ছুঁয়ে দেয়? মায়া হাঁ করে তাকিয়ে আছে আরাজের দিকে। আরাজ মায়াকে ছেড়ে দিয়ে বলল, যদি পারতাম তোমার সাথে গিয়ে ভেতরে গিয়ে যতক্ষণ তুমি দায়ানের সামনে থাকবে ততক্ষণ তোমাকে নজরে রাখতাম, কিন্তু এই অবৈধ কারবারে যেতে গা ঘিনঘিন করছি, তাই ভেতরে গেলাম না। তুমি যাও। আর হ্যাঁ, দায়ানের থেকে দূরত্ব বজায় রেখে লেটারটা দেবে, আর অবশ্যই দ্রুত আসার চেষ্টা করবে। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর চলে গেল ভিতরে। আরাজ গাড়ির ভিতরে বসে ফোন চালাতে লাগলো। মায়া সোজা এসে দায়ানের রুমে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নক করলো। ভিতর থেকে উত্তর আসলো না। রুমের সামনে গিয়ে একজন কর্মকর্তা যাচ্ছিলেন। উনি মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, ম্যাডাম ভিতরে যান, দায়ান স্যার এসে আপনাকে চলে যেতে বলেছে ভিতরে। মায়া বুঝল দায়ান হয়তো আবারও কোনো স্মাগলিংয়ের জন্য কোথাও গিয়েছে। যত সব পাপী লোক। অবশ্য মায়ের জন্যই ভালো হয়েছে, সে দ্রুত যাবে, গিয়ে লোকটার টেবিলে রেখে চলে আসবে। এইরকম কিছু ভেবে মায়া বিনা ভাবনায় ভিতরে ঢুকে গেল। সামনের চেয়ারে কাউকে বসতে না দেখে হাঁফ ছেড়ে টেবিলের কাছে গিয়ে লেটারটা রেখে পিছনে ঘুরতে যাবে তার আগেই একজন পেছন থেকে ওকে জড়িয়ে ধরে দুই হাত ওর কোমরে রেখে ঘাড়ে মাথা দিয়ে বেশ জোরেই চেপে ধরে। চমকে গেল মায়া। তবে এতটুকু বুঝেছে এই ছোঁয়া দায়ানের। দম বন্ধকর অসহ্যকর এক ছোঁয়া। এই ছোঁয়ায় আজ শুধু ঘৃণা, রাগ আর প্রতিশোধ, কোনো ভালোবাসা নেই। মায়া হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, দায়ান স্যার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আপনার বড় ভাইয়ের বউ, আপনার ভাবি, আর ভাবি মায়ের সমান। দায়ান নড়ল না এক বিন্দুও। মায়ের ঘাড়ে নিজের মাথা রেখে হাসতে হাসতে বলল, এত সুন্দরভাবে আমার ছোঁয়া মুখস্থ করে নিয়েছো জান। কিন্তু কি বলতো, তোমার এইসব ইমোশনাল কোথায় দায়ান ভুলবে না, কোনোদিনও না।
তবে তোমাকে কিছু করার জন্য আমি ধরিনি, ধরেছি যেন নিচে তুমি আরাজকে গিয়ে সব বলো, আরো বুঝতে পারে যে ওর সম্পত্তি আমি ঠিক কিভাবে জড়িয়ে নিয়ে তাতে আমার ছোঁয়া দিয়েছি। দায়ান নিজের ঠোঁটটা মায়ের ঘাড়ে ছোঁয়াতে যাবে তার আগেই মায়া নিজের ধারালো নখ দিয়ে দায়ানের দু হাত চেপে ধরে, এতটাই জোরে চেপে ধরে যে দায়ানের হাতের সেই চেপে ধরা অংশে রক্ত বের হয়ে যায়। দায়ানের সাথে সাথে হাত ছেড়ে দেয় মায়াকে। মায়া দ্রুত দরজার কাছে গিয়ে দাঁড়ায়, দায়ানের দিকে তাকিয়ে দুই হাত বুকে গুজে বলে, আপনি হয়তো জানেন না মায়া ফারহাদ ঠিক কীভাবে নিজেকে বাঁচাতে পারে। পরবর্তীতে আমার গায়ে অযাচিত ছোঁয়া দেওয়ার আগে এই ক্ষতটা একবার দেখে নেবেন। এইবার আশা করি এসব শুনলে আরাজ স্যার অখুশি হবেন না। আসছি, লেটারটা আপনার ডেস্কে। মায়া দরজা খুলে বের হয়ে নিতে যাবে তখনই শুনতে পায় দায়ানের হাসি। পিছনে ঘুরে তাকাতেই দায়ানের নিজের হাসি থামিয়ে বলে, নিজেকে বাঁচালে ভালো কথা, কিন্তু নিজের কাছের মানুষটাকে কিভাবে বাঁচাবে? তোমাকে বিয়ে না করতে পারি, তোমার কাছের মানুষটাকে বিয়ে করে তোমাকে নিজের হাতের মুঠোয় তো আনতে পারি, কি বলো? মায়ের রেগে গিয়ে দায়ানের কাছে তেড়ে যেতে নিলেই দায়ান হাত দিয়ে আটকে বলে, আমার কাছে আসলে কিন্তু আরো একবার আমার বাহু ধরে তোমাকে বন্দি করব। কাছে আসার আগে ভেবে নিও। মায়া এগোলো না, সেখানেই দাঁড়িয়ে আঙুল তুলে শাসিয়ে বলল, আমার যেমন ক্ষতি আপনি করতে পারেননি, আমার কাছে কারো ক্ষতিও আপনি করতে পারবেন না, বলে দিচ্ছি। আর ভবিষ্যতে আমাকে বিরক্ত করতে আসবেন না, তখন ভুলে যাব আপনি আমার দেবর হন। তারপর কথা না বাড়িয়ে বেরিয়ে যায়। সে জানে এখানে থাকলে দায়ান কথার জালে ফাঁসিয়ে তার মাথা গরম করে দিবে, তাই এখানে না থাকাটাই শ্রেয়। এইসব আজাইরা কথায় কর্ণপাত কে করে? মায়াম বেরিয়ে এসে দেখে আরাজ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ও ভিতরেই ছিল, হয়তো মায়া দেরি হচ্ছে দেখে বেরিয়ে এসেছে। চলুন স্যার। আরাজ তড়িঘড়ি করে মায়ের কাছে গিয়ে বলল, তোমাকে কিছু বলেছে দায়ান? বিরক্ত করেছে তোমাকে? আরাজের এতটা ব্যস্ততা এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করছে মায়ের মনে। এতটা কেয়ার সত্যি কি শুধুই নিজের স্বার্থের জন্য, নাকি এই প্রথম কেউ তাকে নিঃস্বার্থভাবে যত্ন করছে? না, তেমন কিছুই না। শুধু বললো যে আমাকে হাত করতে পারেনি, তাই আমার কাছে কারো ক্ষতি করে বিকল্পভাবে আমাকে হাত করবে, আমাকে কাবু করবে। যত সব আজাইরা কথা। আরাজ মায়ার রাগ করে একটু বেশি ফুলে ওঠা গালগুলো দেখে হাসলো। মায়ের থেকে একটু দূরে গিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, তো তুমি কি বললে? আমি আর কি বলবো, আমি ওকে বিপরীতে থ্রেড দিয়ে বলে এসেছি যে এমন কিছু করলে আমিও ভুলে যাব যে ও আমার দেবর হয়। আরাজ কপাল স্লাইড করতে করতে বলল, তুমি তো স্বীকার করেছো আমাদের বিয়েটা সম্পর্কের মিলবন্ধন, অনেকগুলো নতুন সম্পর্কে জড়িয়েছো তুমি। মায়া আরাজের কথা বুঝলো না। আরাজকে পাশ কাটিয়ে গাড়ির দরজা খুলতে খুলতে বলল, বিয়ে যখন হয়েছে সম্পর্কগুলোও তখন আমি মানব। আর হ্যাঁ, সজ্ঞানে কবুল বলেছি, নিশ্চয় বিয়েটা মেনে নেব তাই বলেছি। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, চলুন। মায়া গাড়িতে উঠল। আরাজ ঠোঁটে কামড় দিয়ে হাসল, চোখে চশমা পরে গুনগুনিয়ে বলতে লাগলো, কুছ তো হয়া হ্যায়। তারপর নিজেদের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। বাড়ি পৌঁছে মায়া ঘরে চলে গেল। আরাজ আহাদ ফোন করায় ধীরে ধীরে ফোন কথা বলতে যাচ্ছিল। আরাজ ঘরে যাবে তার আগেই আরাজের বাবা ওকে ডাকে। যেহেতু উনি ডাইনিংয়ে ছিলেন, তাই মায়া আর আরাজকে একসাথে আসতে দেখেছেন। আরাজ বাবার ডাকে সাড়া দিয়ে বাবার কাছে আসলো। হাসান মাহবুব বললেন, তোমার কাছে কিছু প্রশ্নের উত্তর জানা হয়নি আমার। কি প্রশ্ন বাবা? তোমার বউয়ের বংশ পরিচয় কি? কোথায় থাকে সে? কোন বাড়ির মেয়ে? বাসায় কে কে আছে? ওর মা বাবা কোথায়? তোমাদের বিয়ে কি ওরা মেনে নিয়েছে? আরাজ বাবার পাশে বসে বলল, ওর বাবা মা ছোট থাকতেই মারা গেছে। ও চাচা চাচির কাছে মানুষও। ওর বংশ পরিচয় বিস্তারিত আমি জানি না, আর জানার প্রয়োজন নেই। বিয়েটা এই বাড়ির সবাই মেনে নিয়েছে কিনা সেটাও জানি না, তবে যার মেনে নেওয়ার প্রয়োজন ছিল সে মেনে নিয়েছে, মানে ওর গার্ডিয়ান, ওর বড় আম্মু, উনি মেনে নিয়েছে। আর কোনো কথা ওঠার প্রয়োজন নেই আশা করি। আরাজের বাবা হাতের পেপারটা টেবিলে রেখে বলল, আমি একবার ওদের পরিবারের সাথে কথা বলতে চাই, যদি সম্ভব হয়। কথা বলে আমি তোমাদের বেশ বড়সড় একটা বিয়ের আয়োজন করতে চাই। আমার বড় ছেলে বলে কথা, এভাবে নিজের পরিচয় দিনের পর দিন লুকিয়ে আবার পালিয়ে বিয়ে করে আমাদের মান সম্মান যেটা নষ্ট করেছো সেটা ফিরিয়ে আনার দায়িত্ব তো আমারই। আরাজ কিছু না বলে উপরে নিজের ঘরে চলে গেল। দরজার কাছে দাঁড়াতেই শুনতে পেল মায়া ফোনে কাউকে বলছে, এটা হয় না বড় আব্বু, আমি চাই না এখানে কেউ অপমানিত হোক।
আমি সব সহ্য করতে পারলেও ওদের অপমানগুলো আমি মানব না। ওই পাশে হয়তো কিছু একটা বলল মায়ের বড় আব্বু। মায়া পুনরায় বলল, লোভী হলেই যে ওরা সম্মান দিতে জানে এমন তো কোনো মানে নেই। আর আমি তোমাকে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবো না। আমি দেখি আগে ব্যাপারটা, তারপর কথা বলছি তোমার সাথে। আরাজ ঘরে আসলো সেই সময়, এসেই জিজ্ঞাসা করলো মায়াকে, কি হয়েছে? ফোনে বড় আব্বু? মায়া মাথা নাড়িয়ে বলল হ্যাঁ। মায়ের কথায় ওর কাছে গিয়ে আরাজ মায়ের থেকে ফোনটা নিয়ে নিজে কথা বলতে লাগলো। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে ওর বড় আব্বুকে কথা দিল যে ওরা যাবে। মায়া শুধু হা হয়ে শুনলো। কিছুক্ষণ পর আরাজ ফোন রেখে দিতেই মায়া জিজ্ঞাসা করলো, এইটা কি হলো? আপনি কথা দিলেন কেন যে আপনি যাবেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আরাজ আনান যেটা কথা দেয় সেটা রাখি। তারপর সিটি বাজাতে বাজাতে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। মায়া কোমরে হাত দিয়ে তাকিয়ে রইল, আবার নিশ্চিত কোনো গন্ডগোল লাগাতে চলেছে। পরবর্তী সিজন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।